মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা ঘটনা মনে করিয়ে দেই। বেশ আগের ঘটনা, 1993 সালের। জনপ্রিয় লেখক এবং নাট্যকার হুমায়ুন আহমেদ তখন চলে গেছেন আত্মগোপনে। ওই সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শহীদুল্লাহ হলের প্রভোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার বাসা ছিল, কিন্তু তিনি আত্মগোপনে চলে গেছেন। রোজ কয়েকশো লোক জড়ো হয় তার বাসার আশপাশে এবং তাদের মুখে বিভিন্ন ধরনের স্লোগান শোনা যায়। সেই স্লোগানগুলোর মূল কথা বা মূল বক্তব্য ছিল একটাই, যে বাকের ভাইয়ের ফাঁসি দেয়া যাবে না। শাহবাগ চত্বরে তো আরও খারাপ অবস্থা। অভিনেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং তার কুশপুত্তলিকা দাহ করে, পুড়িয়ে দেয়। এত সব ঘটনা শুধুমাত্র বিটিভিতে প্রচারিত তৎকালীন একটি নাটককে কেন্দ্র করে। 2025 সালে এসে ব্যাপারটাকে কেমন জানি মনে হচ্ছে, তাই না? নাটকের মূল চরিত্র ছিল বাকের ভাই। নাটকটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন হুমায়ুন আহমেদ। নাটকের প্রযোজক ছিল বরকতুল্লাহ খান। যাই হোক, কার কার আপনাদের মনে আছে নাটকের নাম? যাই হোক, অনেকেরই মনে আছে তখন যারা দেখেছেন। আমি তখন স্কুলে ছিলাম, ছোট অনেক। তারপর আমারও সেই নাটকের অনেক দৃশ্য এখনও মনে আছে। নাটকের নাম ছিল কোথাও কেউ নেই। যাই হোক, আরও কিছু ঘটনা বলি সেই নাটককে নিয়ে। সেই নাটকের অরিজিনাল গল্পের নাটকীয়তার চেয়ে বাস্তবে বাইরের নাটকীয়তা কম ছিল না। নাটকের শেষের দিকে নাটকের যে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বাকের ভাই, তার ফাঁসি দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কারণ তার আগের পর্বে বদি, মানে আব্দুল কাদের যে ক্যারেক্টারটা করেছিলেন সেটা নাম হলো বদি রাজি হয়ে গেছে বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, যে বাকের ভাই খুন করেছে। আসলে বাকের ভাই খুন করে নাই। এই যখন অবস্থা, তখন তো সারা দেশের মানুষ, দর্শক বুঝতে পারতেছে যে আসলে বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যেতে পারে। এবং তখনই এই অভূতপূর্ব ঘটনাগুলো ঘটা শুরু হয়। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। হুমায়ুন আহমেদকে পাঠানো হয় উড়ো চিঠি। প্রেস ক্লাবের সামনে তৈরি হয় মানববন্ধনের এবং তাদের মুখে মুখে স্লোগান, বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালির জবাব চাই, বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবস্থা বড়ই বেগতিক। এরপরের ঘটনা আরও মজাদার। তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসে। ফোন করা হয় নাটকের প্রযোজক বরকতুল্লাহ খানকে, যে ভাই দেখেন তো একটু হুমায়ুন আহমেদকে একটু বুঝিয়ে বলেন যাতে বাকের ভাইকে শেষ পর্ব পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় কিনা। তখন বরকতুল্লাহ খান হুমায়ুন আহমেদকে জানালেন ব্যাপারটা এবং হুমায়ুন আহমেদকে বললেন এই কথাটা, যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসছে, বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা। যাই হোক, হুমায়ুন আহমেদ বললেন যে এটা তো লেখকের স্বাধীনতা, নাট্যকারের স্বাধীনতা, কোন ক্যারেক্টারকে বাঁচিয়ে রাখবেন আর কোন ক্যারেক্টারকে মারবেন, সুতরাং লেখকের স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না। 14 সেপ্টেম্বর নাটকের শেষ পর্ব প্রচারিত হওয়ার কথা। অলরেডি তার আগের পর্বে বদি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেছে সেই কুত্তাওয়ালির ষড়যন্ত্রে, কুত্তাওয়ালির কথায়। কুত্তাওয়ালি আরেকটা ক্যারেক্টার, বিশেষ ক্যারেক্টার। কিন্তু তখনও নাটকের শেষ পর্ব শুটিংই কমপ্লিট হয় নাই। যাই হোক, কোনো একটা অজ্ঞাত স্থানে নাটকের শুটিং পরিবর্তিত করা হয়। 14 তারিখে শেষ পর্ব হয় না। শেষ পর্ব প্রচারিত হয় তার পরের সপ্তাহে 21 তারিখে। 21 তারিখে সন্ধ্যা থেকে সারা বাংলাদেশে যেন কারফিউ জারি করা হয়েছে, এমন একটা অবস্থা, থমথমে ভাব। কারণ বাকের ভাইয়ের ফাঁসি হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, বাকের ভাইয়ের শেষ পর্যন্ত ফাঁসি হয়। বাংলার দর্শক, লাখো লাখো দর্শক বাকের ভাইয়ের জন্য চোখের পানি ফেলে। আরও মজার ব্যাপার হলো, পরবর্তীতে বাকের ভাইয়ের সেই ফাঁসির 40 দিন পরে মিরপুরে কাঙালি ভোজের আয়োজন করা হয় এবং একটা আলোচনা সভার আয়োজন করা হয়। কোনো একটা টিভি প্রোগ্রামে এসে আব্দুল কাদের, মানে বদির ক্যারেক্টারে যিনি অভিনয় করেছিলেন, অভিনেতা আব্দুল কাদের এই ঘটনাটা বলেছিলেন যে তাকে চিঠিও দেওয়া হয়, চিঠি ছাপানো হয় এবং চিঠিও দেওয়া হয়। তো যাই হোক, এত সব কিছু, এত ঘটনা, বাস্তবতায় বাস্তবে মানুষের রাস্তায় নেমে আসা, মিছিল করা, বাকের ভাইয়ের একটা ক্যারেক্টারের জন্য কান্না করা, সবই একটা নাটকের কাল্পনিক চরিত্রের জন্য। শুধুমাত্র এই যে পাওয়ার অফ স্টোরি টেলিং, গল্পের যে প্রভাব, গল্পের যে শক্তিশালী আবেদন, সেইটার কারণেই মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেইটার কারণেই মানুষ চোখ দিয়ে পানি ফেলেছিল, সেটার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করতে হয়েছে প্রযোজককে যে নাটকের সেই ক্যারেক্টারকে বাঁচিয়ে রাখা যায় কেন। এত শক্তিশালী ছিল সেই আবেদন, সেই ক্যারেক্টারাইজেশন, সেই গল্পের প্লট এবং সেই অভিনয়গুলি। দেখেন, এই যে মানুষ রাস্তায় নেমে আসলো, এত কাহিনী হলো কেন? কারণ ওই স্টোরিটা আমরা সবাই জানতাম, স্টোরিটা আমাদেরকে টাচ করে গেছে। এরকম কত বাকের ভাই
অন্যায় বিচারের সম্মুখীন হয়ে মারা যাচ্ছে, কত বাকের ভাইয়ের ফাঁসি হচ্ছে, কত মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে, আমরা কিন্তু কোনোটাতে এইভাবে রিয়্যাক্ট করি না, কারণ আমরা সেই স্টোরিগুলো জানি না। আমরা যেগুলো স্টোরি জানি সেগুলোতে আমরা ঠিকই রিয়্যাক্ট করি, যখন আমরা জানি না তখন আমরা রিয়্যাক্ট করি না, করতে পারিও না, এটাই স্বাভাবিক। গল্প শুনতে আমরা সবসময় পছন্দ করি। কোনো কিছু গল্পের মাধ্যমে যখন কেউ বোঝায় তখন আমরা কিন্তু সেটা অনেক দিন মনে রাখতে পারি। গল্প আমাদের অ্যাটেনশনকে গ্র্যাব করে, অ্যাটেনশন বাড়িয়ে দেয়। কোনো কিছু যদি শিক্ষকও কোনো কিছু যদি গল্পের মাধ্যমে পড়ায়, গল্পের ছলে পড়ায়, সেদিকে স্টুডেন্টরাও কিন্তু বেশি মনোযোগ দেয় এবং সেই জিনিসটা তাদের মাথায় বেশিক্ষণ থাকে এবং মনোযোগ দিতে পারে বেশিক্ষণ ধরে। কোনো বক্তা যদি গল্পে গল্পে তার মেসেজটা দেওয়ার চেষ্টা করে, গল্পের মাধ্যমে বিভিন্ন জিনিসকে উপস্থাপন করে, সেই জিনিসটাকে কিন্তু আমাদের শুনতে ভালো লাগে এবং আমরা এটা মনেও রাখতে পারি খুব সহজেই। আসলে গল্প তো সবখানেই একটা স্টোরি লাইন থাকে, শুরু শেষ, কিছুটা ব্যাকগ্রাউন্ড, সামনে কি হচ্ছে হবে, বিভিন্ন ধরনের ঘটনা আমরা যদি স্টেপ বাই স্টেপ গল্পের মতো করে উপস্থাপন করি তাহলে আমাদের মনোযোগ আকর্ষণটা অনেক সহজ হয়ে যায়। যেমন ধরা যাক কবিতার মধ্যে, যেমন কবর কবিতায় যখন কবি বলেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তো তখন সেটাও তো আসলে একটা গল্প, কবিতার ফরম্যাটে সেটাকে উপস্থাপন করা হচ্ছে। দাদু তার জীবনের গল্পগুলো তার নাতিকে কবিতার ছন্দে ছন্দে বলতেছেন, সেখানেও গল্প, তার একটা শুরু, তার মাঝখানের ঘটনা, তার শেষ, তার পরিণতি, তার অবস্থা, সব কিছু গল্পের মাধ্যমে বলা হচ্ছে। কোন ইসলামিক বক্তা যখন নবী রাসূল বা বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনের ঘটনাগুলো দিয়ে আমাদেরকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করেন, তখন আমরা সেই ঘটনাগুলো গল্প আকারে যখন উপস্থাপন করা হয় সেগুলো বুঝতে আমাদের অনেক সহজ হয় এবং আমরা মনে রাখতে পারি সেই ঘটনাগুলো, সেই গল্পগুলো। আমরা জীবনের গল্প শুনতে পছন্দ করি, আমরা কষ্টের গল্পগুলো শুনতে পছন্দ করি। কষ্টের গল্প সেই মানুষগুলোর যারা এখন সফল, তারা সফল এবং তাদের পিছনের যে কষ্টের গল্পগুলো, সেই গল্পগুলো শুনতে পছন্দ করি। স্টিভ জবস, অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা, এই যে আইফোন অ্যাপল কোম্পানি সেইটার প্রতিষ্ঠাতা, উনি যখন ওনার বক্তব্যের মাঝে উনি যখন তার জীবনের কষ্টের কথাগুলো বলতেন, সেগুলো আমরা খুব শুনতাম, এখনও শুনি, ইউটিউবে তার বক্তব্য অ্যাভেলেবল। সেগুলো আমাদের শুনতে ভালো লাগতো, ইন্সপায়ার করতো আমাদেরকে সবসময়। আর কষ্টের গল্প শুনতে তো ভালোই লাগে, কারণ আমরা নিজেরাই বেশিরভাগ মানুষ কষ্টেই থাকি, কষ্টেই আছে। আর যদি কষ্ট সত্যি সত্যি নাও থাকে, তারপরও একটা কষ্ট কষ্ট ভাব যেন বজায় থাকে, এরকম একটা অবস্থা। আর আমাদের বর্তমান কষ্টগুলো ওই সফল মানুষদের আগের কষ্টগুলোর সাথে ম্যাচ করে, তার কারণে আমাদের ভালো লাগে শুনতে যে তো ভালোই তো, আমাদের যে কষ্ট দৈনন্দিন জীবনের, তিনিও এরকম এক সময় ছিলেন। কিন্তু তিনি যে মাঝখানে কাজ করে করে সেই কষ্টগুলোকে পেরিয়ে সফল হয়েছেন, সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের যে ভবিষ্যতের স্বপ্নগুলো, ওনারটা হলো যে কষ্ট প্লাস এখন সফল, উনি মাঝখানে ওনার কাজ, আর আমাদের হলো এখনকার কষ্ট আর ভবিষ্যতের স্বপ্ন, মাঝখানে কাজ না করলে স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। সেই কষ্টের গল্পগুলো আর মানুষকে বলেও লাভ হচ্ছে না, কেউ শুনতে চাচ্ছে না। কোনো এক ই কমার্স প্ল্যাটফর্মের অ্যাডে যখন সেই খাঁটি ঘিয়ের কথা বলা হয়, সকালে মা যখন গরম ভাত দিলেন, সাথে খাঁটি ঘি দিলেন, গরম ভাতের সাথে খাঁটি ঘি যে মাখলাম, তার যে একটা ঘ্রাণ, সেটা শোনার পর আমাদেরও ইচ্ছা করে ওইভাবে গরম ভাতে খাঁটি ঘি দিয়ে একটু মেখে খাই। গল্প, যাই হোক, সফল মানুষদের গল্পগুলো আমরা শুনি, যেটা বললাম যে তাদের কষ্টগুলো আমাদের কষ্টের সাথে অনেকটা ম্যাচ করে, আর তাদের বাস্তবতা আমাদের স্বপ্নের সাথে ম্যাচ করে। এই যে মাঝখানে যে কাজটুকু, এগুলো যদি আমরা করতে পারি সফল হওয়ার জন্য, তাহলে আমরা হয়তোবা আমাদের গল্প তাদের মতো করে বলতে পারবো। আর যদি না পারি তাহলে আমরা বারবার তাদের গল্পগুলো শুনতেই থাকবো। আমরা হলাম ওই সব গল্পের রিপিট কাস্টমার। চলেন আমরা চেষ্টা করে দেখি আমাদের গল্পগুলো যেন মানুষ শুনতে চায়, আমরা যেন মানুষকে গল্প শোনাতে পারি। শুধু গল্পের জন্য গল্প না, জীবনের সফলতার গল্প, জীবনের ইন্সপিরেশনাল গল্পগুলো শোনাতে পারি, এবং অন্যরা যেন মোটিভেশনাল স্পিকারদের থেকে মোটিভেশন না নিয়ে আপনার জীবনের গল্প থেকেই অনেক মোটিভেশন পায়। আজকে গলার অবস্থা অনেকটাই খারাপ ছিল, ভিডিও করার ইচ্ছা ছিল, বাট ভাবতেছিলাম করব কি না, কিন্তু ভাবলাম যে ভাব চলে আসছে, করে ফেলি, তো করে ফেললাম। পরবর্তীতে যখন ভাব আসবে তখন আবারও হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।